আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 8 এর 6 নম্বর লেকচার নিয়ে। তো এর আগের লেকচার অর্থাৎ 5 নম্বর লেকচারে আমরা কিন্তু একটা গোলীয় দর্পণের ক্ষেত্রে বেশ কয়েকটা রাশি আমরা পরিচিত হয়েছি, অর্থাৎ মেরু কি, বক্রতার কেন্দ্র কি, প্রধান অক্ষ কি, বক্রতার ব্যাসার্ধ কি, ফোকাস দূরত্ব কি, প্রধান ফোকাস কি, এই সব রেখাগুলো আমরা শিখেছি। তো আজকে চলো আমরা শিখতে চাই একটা গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক কি। তাহলে আমরা জানতে চাই এক নম্বর হচ্ছে কোন দর্পণের ক্ষেত্রে? অবতল। তাহলে অবতল দর্পণে ফোকাস দূরত্ব ও ফোকাস দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ছোট হাতের এফ না, ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। বক্রতার ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর মধ্যে সম্পর্ক। চলো আমরা এটা দেখি। এখন সেই জন্যই আমরা একটা অবতল দর্পণ এখানে আঁকছি। এটি একটি অবতল দর্পণ। এই অবতল দর্পণ যেহেতু এদিকে পারা আছে, আচ্ছা এই দর্পণের এটা হচ্ছে মেরু, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আর এই দর্পণের বক্রতার কেন্দ্র হচ্ছে এখানে দিলাম, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। ওকে, মানে যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। আর এটা তাহলে কি? এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা আমরা সবাই বুঝতে পারছি, এটা প্রধান অক্ষ। ওকে, তাহলে আমাদের একটা দর্পণ আঁকানো হয়েছে অবতল, এবং সেই অবতল দর্পণের প্রধান অক্ষ আমরা আঁকিয়েছি। আচ্ছা, এবার দেখাতে চাই এই প্রধান অক্ষটা আরো বড় করে দিলাম। এখন মনে করো দূরে একটা বস্তু আছে, সেই বস্তুর মানে অনেক দূরে একটা বস্তু আছে, বা এখানে একটা বস্তু আছে, সেই বস্তুর মানে থেকে আলোক রশ্মি আমরা ফেলবো। এখন যদি প্রধান অক্ষের সমান্তরালে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলো ফেলি, এই আলোটা দর্পণের এম বিন্দুতে পতিত হলো। ওকে, তাহলে এটা হচ্ছে দর্পণের একটা আলোক রশ্মি, নাম এ এম আলোক রশ্মি। ওকে, বা এ এম আলোক রশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হলো। এখন আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যে কোন দিকে যাবে সেটা কিভাবে আঁকবো? যে এ প্রতিফলিত রশ্মিটা কোন দিকে যাবে, বোঝাই যাচ্ছে এদিকে আসবে। কিন্তু আমরা এই আপতিত রশ্মি থেকে প্রতিফলিত রশ্মি পেতে হলে আমরা কি করি? আমরা আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান করে নিই। এখন তোমার জানা বাহুল্য যে এখানে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান করতে হলে আবার অভিলম্ব আঁকতে হয়। কিন্তু তোমার আয়নাটা যদি এভাবে সমতল থাকতো, মানে এইভাবে বাঁকা না থেকে সোজা থাকতো, তাহলে এখানে এই বিন্দুতে অভিলম্ব বুঝতে পারতে এটা হচ্ছে অভিলম্ব। কিন্তু মনে রেখো, যদি কিনা এরকম তল হয়, এরকম একটা তল, এটা বক্রতল, এই বক্রতলের কোন বিন্দুতে, এই বিন্দুতেই মনে করো অভিলম্ব আঁকতে হবে। তাহলে অভিলম্ব কিভাবে আঁকবা না? সব সময় এই বক্রতলের যে একটা কেন্দ্র আছে না, এটা একটা কেন্দ্র ছিল, এই যে কেন্দ্রটা এই বিন্দুতে এই যোগ করে দিলেই ওটা ওই বিন্দুতে অভিলম্ব হয়ে যাবে। তাই এখানে যদি যে কোনো একটা বিন্দুতে তোমার অভিলম্ব আঁকতে বলে, তাই ওই বিন্দু থেকে ওই বক্রতার কেন্দ্র সোজা যে লাইন টানা হবে ওটাই অভিলম্ব। তাহলে আমার এই বিন্দুতে আলোক রশ্মি আপতিত হয়েছে, সে প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে এটা ব্যাখ্যা করার জন্য আমার আগে দরকার অভিলম্ব। কোন বিন্দুতে? এম বিন্দুতে। আর এম বিন্দুতে এটা বক্ররেখা, তাই এই অভিলম্ব হবে এই রেখা, এই বিন্দু আর এই কেন্দ্র এর মধ্যবর্তী, এটাই হবে অভিলম্ব। আর ওটা যদি অভিলম্ব হয়ে থাকে, নিশ্চয় এটা আপতিত রশ্মি, এটা অভিলম্ব, এদের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। আর আপতন কোণের সমান করে একটা যদি আমরা কোণ আঁকি, তাকে আমরা বলবো কি কোণ বলতো? প্রতিফলিত রশ্মি। এই দেখো, এটাই হলো প্রতিফলিত রশ্মি, যার নাম দিলাম এম এফ।
তো এই এম এফ বা সরি এমপি এম আচ্ছা প্রতিফলিত রশ্মির নাম এম আর। এই প্রতিফলিত রশ্মিটা প্রধান অক্ষকে এই বিন্দুতে সেট করলো, তাই না, এফ বিন্দুতে সেট করলো। এবং আমরা যখন প্রধান ফোকাসের সংজ্ঞা শিখেছিলাম সেখানে শিখেছিলাম প্রধান অক্ষের সমান্তরাল রেখা। প্রধান অক্ষের সমান্তরাল রেখা আসলে দর্পণে আপতিত হলে প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের যে বিন্দুতে এসে মিলিত হয় তারই নাম প্রধান ফোকাস। তাহলে সংজ্ঞা অনুসারে এখানে এফ বিন্দুটাই হলো প্রধান ফোকাস, কারণ এই এম আলোক রশ্মি ঠিকই প্রধান অক্ষের সমান্তরালে ফেলা হয়েছে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত যদি ব্যাখ্যা করি, এটার নাম দিলাম L1, এটার নাম দিলাম L2। দেখো আমরা এই ল্যাঙ্গুয়েজটুকু আগে বলতে চাই। আমরা বলতে পারবো যে এখানে আপতন কোণ এটা I আর এটা হচ্ছে প্রতিফলন কোণ R। তাহলে আমরা লিখতে পারছি, দেখো উত্তর সম্পর্ক যখন বলেছো সলিউশন এখান থেকেই শুরু হয়ে গেছে উত্তর, এবং ছবি আঁকানোর পর তুমি যখন লিখছো মনে করি L1 L2 একটি অবতল দর্পণ যার মেরুপি বক্রতার কেন্দ্র C আর সিপি রেখা প্রধান অক্ষ। এখন প্রধান অক্ষের সমান্তরালে এম আলোক রশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হলে তা এম বিন্দুতে আপতিত হয়। এখন কোণ এ এম সি এর সমান করে কোণ সি এম আর আঁকা হলো। তাহলে এম আর রেখাই হলো প্রতিফলিত রশ্মি। এখন এম আর রেখা এই প্রধান অক্ষকে এফ বিন্দুতে ছেদ করে, সুতরাং এফ বিন্দুই হলো প্রধান ফোকাস। আর এই এফ পি এইটুকু রেখাই হলো ফোকাস দূরত্ব, তাই না, এখানে ফোকাস দূরত্ব। তাহলে এখানে বলতো এখানে বক্রতার ব্যাসার্ধ কে, বক্রতার ব্যাসার্ধ সিপি, এটাই তো বক্রতার ব্যাসার্ধ, সমান আর, এবং ফোকাস দূরত্ব বলতো ফোকাস দূরত্ব কি, ফোকাস দূরত্ব হচ্ছে এফপি সমান সমান ছোট হাতের এফ, ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করি। আর এখানে তো ওই ল্যাঙ্গুয়েজ গুলো লিখেছই, আবার একবার বলে দিচ্ছি এই ল্যাঙ্গুয়েজ গুলো কি লিখবা। মনে করি L1 L2 একটি অবতল দর্পণ যার প্রধান অক্ষ সিপি, পি মেরু, সি বক্রতার কেন্দ্র, এবং এখন দর্পণের উপর এম একটি আলোক রশ্মি যা প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হলো, ফলে কোণ এখন এ এম সি কোণের সমান করে কোণ সি এম আর আঁকা হলো। তাহলে এম আর রেখা প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষকে এফ বিন্দুতে ছেদ করে, সুতরাং এফ বিন্দুই হলো প্রধান ফোকাস। সুতরাং আমরা পাই এখানে বক্রতার ব্যাসার্ধ সিপি সমান আর এবং ফোকাস দূরত্ব এফ পি সমান এফ। এখন আমাদের এই প্রধান ফোকাস বক্রতার ব্যাসার্ধ আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক প্রতিপাদন করতে হবে। এইবার এই পর্যন্ত আসার পরে কি কাজ করা যায়, তাই না? এই পর্যন্ত আসার পরে সবাই যেটা করবা সেটা হচ্ছে এই যে একটা ত্রিভুজ আমরা পেয়ে গেছি না, এই যে ত্রিভুজটা পেয়ে গেছি, এই ত্রিভুজটার আমরা কাজ করব যে এই ত্রিভুজটার ক্ষেত্রে সমদ্বিবাহু প্রমাণ করব, এবং সর্বদা এই প্রমাণের ক্ষেত্রে এটা কাজ এই ত্রিভুজটা সমদ্বিবাহু প্রমাণ করা। আমরা জানি একটা ত্রিভুজের দুটি কোণ সমান হলেই তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হবে। তো এই ত্রিভুজের আমরা কিন্তু এভাবে বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ আপতন কোণ আর প্রতিফলন কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারছি প্রতিফলনের সূত্র অনুসারে কি লেখা যায় বলতো, যে প্রতিফলনের সূত্র হতে সূত্রানুযায়ী কি পাচ্ছ, প্রতিফলনের সূত্র অনুযায়ী কোণ আই সমান সমান কোণ আর, বা এই আই কোণের মানিত কোণ এ এম সি, কোণ এ এম সি সমান কোণ আসলে কি সি এম এফ, কোণ এ এম সি সমান কোণ সি এম এফ। ওকে, তাহলে এটা এক নম্বর রেখে দিলাম। আবার তুমি হিসাব করো এই এ এম রেখাটা আর এই যে সিপি রেখাটা বা সিএফ রেখাটা এই পরস্পর কিন্তু সমান্তরাল, তাই না? এই টোটাল রেখাটা ব্যাপারটা এরকম, এ এম রেখাটা আর এই সিএফ রেখাটা পরস্পর সমান্তরাল, এবং সিএফ সমান্তরাল এ এম, এবং এই এম সি তাদের ছেদক।
তাহলে এই কোণ সমান এই কোণ একান্তর কোণ, তাই না? ওটাও তো লিখতে পারি যে এখানে লেখা যায়, কি লেখা যায়, আবার এ এম সমান্তরাল সি এফ এবং কে ছেদক, এম সি ছেদক হওয়ায় বা সি এম ছেদক হওয়ায় তুমি কি বলতে পারো, ছেদক হওয়ায় তুমি বলতে পারো কোণ এ এম সি সমান সমান কোণ এম এ এম সি সমান কোণ এম সি এফ, তুমি বলতেই পারো। এখন 1 আর 2 তুলনা করে পাই, দেখো 1 ও 2 হতে পাই, 1 ও 2 নম্বর হতে পাই, কি পাও তুমি, দেখো উভয়ের এএমসি সমান, বাম পক্ষ সমান, তাহলে অপর দুইটাও সমান, অতএব বলা যায় কোণ এম সি এফ সমান সমান কোণ সি এম এফ। কি পেলে তুমি, যে এম সি এফ এই কোণটা আর সি এম এফ এই কোণটা সমান, তাই না? তার মানে এই ত্রিভুজটার এম সি এফ ত্রিভুজের দুটি কোণ সমান, অর্থাৎ ত্রিভুজটি সমদ্বিবাহু, অর্থাৎ ত্রিভুজ এম সি এফ সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, যার কোন বাহু সমান, যার বলে ফেলো তো কোন বাহু সমান, যার এই দেয় সি এফ সমান সমান এফ এম এফ, যার এখানে লিখছে দেখো, যার সি এফ সমান সমান এম এফ। ওকে, এটা দিয়ে দিলাম 1 2 3। ওকে, তাহলে আমরা সি এফ সমান এম এফ পেয়ে গেলাম, 1 2 3 পেয়ে গেলাম। এখন যে কাজটা করতে যাচ্ছি, সি এফ সমান সমান যখন আমরা এম এফ প্রমাণ করে ফেললাম, যার সি এফ সমান সমান এম এফ। এখন দেখো এই জিনিসটা আসার পর আমরা অনেকে ভুলে যাই এরপরে কি করব। দেখো এর পরের কাজটুকু কি, যখন এই সমদ্বিবাহু প্রমাণের পর দুটি বাহু সমান লিখবা, তারপরে 2টার ক্ষেত্রেই কাজ সেম। সেটা কি, এখন যদি এই দেখো মনে হচ্ছে এই এম এফ কি বড় আর পি এফ ছোট, দেখে মনে হচ্ছে না, কিন্তু দেখো তো আসলে এই যে আলোগুলো ফেলা হয় প্রধান অক্ষের সমান্তরাল, ঠিক আছে, তোমাদের সত্যি আলো কিন্তু প্রধান অক্ষের খুব নিকটবর্তী ফেলা হয়। তাহলে এই যে এম আলোকটা দিয়েছো, মনে হচ্ছে না অনেক দূরে গ্যাপ, আসলে আমি তোমাদের বোঝানোর জন্য একটু দূরে দেওয়া হয়েছে, বড় করে চিত্র আঁকা হয়েছে, বাট এই আলোগুলো যায় কিভাবে জানো, এটা যদি প্রধান অক্ষ একদম নিকট দিয়ে যায়, তার মানে এই এম রেখা একদম কাছ দিয়ে যায়, সত্যি বলতে এখানে এম বিন্দু এখানে এসে পড়তো, তাহলে এম যদি এখানে পড়ে, ওকে, তাহলে তুমি দেখো এখানে হচ্ছে এটা বলছি এফ আর এটা বলছি কি বলতো পি। এখন এম বিন্দু এখানে না থেকে এম বিন্দু পি বিন্দুর কাছে থাকতো, দেখো এম বিন্দু যদি পি বিন্দুর কাছে থাকতো, তাহলে কিন্তু আমরা বলতে পারি এই এম বিন্দু আর পি বিন্দু মানে এই এফ থেকে এম বিন্দুর দূরত্ব মানে এফ এম, আর এফ থেকে পি বিন্দুর দূরত্ব এফ পি সমান হয়ে যেত, সমান হতো কিনা। এবং এটাই সত্যি হয়, কারণ আলোক রশ্মিগুলো সত্যি খুব কাছাকাছি থাকে, বাট আমরা বোঝানোর স্বার্থে এতদূর করে আসতে হয়েছে। এখন এসে এই জায়গার ল্যাঙ্গুয়েজটা হবে ওরকমই, যে এখন এম বিন্দু পি বিন্দুর কি হলে নিকটবর্তী হলে কি কত হবে বলতো, এখন এম বিন্দু পি বিন্দুর নিকটবর্তী হলে, এখন এই দেখো এম বিন্দু দেখো পি বিন্দুর নিকটবর্তী হলে কি লেখা যায় বলতো, এম এফ সমান সমান পি এফ লেখা যায়। ওকে, পি এফ লেখা যায়, এম এফ আর পি এফ লেখা যায়। তাহলে এম এফ আর পি এফ যদি সমান হয়ে যায়, এটা সমান আসলে এখানে দেওয়া উচিত ছিল 4 নম্বর, লেখা যায়। তাহলে এখন 3 আর 4 হতে পাই, 3 ও দেখো 4 নম্বর হতে পাই। 3 আর 4 হতে কি পাবো, 3 আর 4 হতে পাই, অ্যাকচুয়ালি পাবো এর এম এফ সমান, তাহলে সি এফ সমান পাই, দেখো সি এফ সমান পি এফ। তাহলে পেলাম যে সি এফ বাহুটা আর পি এফ বাহুটা সমান। তাহলে এটা আর এটা যদি সমান হয়ে থাকে, নিশ্চয়
এফ বিন্দু এই টোটাল বাহুর মধ্যবিন্দু। হ্যাঁ, অতএব বলা যায় এফ কার মধ্যবিন্দু? এফ সিপি এর মধ্যবিন্দু। এফ সিপি এর মধ্যবিন্দু অর্থাৎ এফ সিপির যদি মধ্যবিন্দু হয়, অর্থাৎ আমরা বলতে পারি এই বাহুটা মানে এই, অর্থাৎ বলতে পারো যে এফ পি বাহুটা কার অর্ধেক? এই টোটাল সিপির অর্ধেক, মানে সিপি বাহুর অর্ধেক। বলা যায় কিনা? যায়। কিন্তু এই সিপি মানে তো বক্রতার ব্যাসার্ধ, আর এই এফপি মানে ফোকাস দূরত্ব, অর্থাৎ এই এফ সমান সমান আর ডিভাইডেড বাই 2। তুমি প্রমাণ করে ফেললে, দেখাই দিলে। তাহলে এবার ল্যাঙ্গুয়েজটা এখানে নিশ্চয় তোমরা লিখতে পারবা। কি লিখতে হবে? দেখা যাচ্ছে অবতল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ক্লিয়ার না? এখন যদি এই বক্রতার ব্যাসার্ধ এইটুকু সমান থাকে 20 সেন্টিমিটার, তাহলে এইটুকু কত? 10 সেন্টিমিটার। এটা কত? 10 সেন্টিমিটার। সো আমরা মোটামুটি বুঝে ফেললাম। আমরা বুঝতে পারছি অবতল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এখন আমরা শিখব, যেহেতু অবতল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, আমরা শিখতে চাই উত্তল দর্পণের ফোকাস দূরত্ব কেমন হবে। যে উত্তল দর্পণে ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তো এর জন্য যে চিত্রটা আমাদের আঁকতে হবে, সেই চিত্রটা কিভাবে আঁকতে হবে তোমরা একটু দেখে নাও। আমরা উত্তল দর্পণের একটা চিত্র আঁকছি। এখন এই উত্তল দর্পণের এটা হচ্ছে মেরু পি, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র যার নাম হচ্ছে সি, এবং এই জায়গায় দেখো এটা হচ্ছে প্রধান অক্ষ। এখন উত্তল দর্পণ থেকে ওই যে একটা বস্তু আলো আসলো, এই যে আলোটা আসলো, তাহলে এটা আসলো কিভাবে? এ ও আলোক রশ্মি, তাই না? বা আমরা দিলাম এই এ এম আলোক রশ্মি, এ এম আলোক রশ্মি এভাবে এসছে। এখন এই আলোটা আপতিত হওয়ার পর সে বোঝাই যাচ্ছে প্রতিফলিত হয়ে এদিকে চলে যাবে। সে বাট কোন দিকে যাবে সেটার জন্য আমাদেরকে কি আঁকতে হবে? আমাদেরকে অভিলম্ব কোন বিন্দুতে? এই এম বিন্দুতে। এম বিন্দুতে অভিলম্ব তো তোমরা জানোই আঁকতে হয় কিভাবে। এই যে এই বক্রতার কেন্দ্র বরাবর, এই দেখো এটা অভিলম্ব, এটা অভিলম্ব না? তাহলে এম এন ই হচ্ছে অভিলম্ব। তাহলে এটা হচ্ছে আপতন কোণ, আর এই কোণের সমান করে যদি আমরা একটা কোণ আঁকাই, তাহলে এই যে কোণটা গেল এটা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ, এটার নাম দিলাম আর। প্রতিফলন কোণ, প্রতিফলিত রশ্মির নাম আর, এম আর। এখন এই প্রতিফলিত রশ্মি পিছনের দিকে যদি বর্ধিত করি, যদি বর্ধিত করি, তাহলে সে দেখো এই বিন্দুতে এসে মিলিত হবে। এটা আসলে ডটেড লাইন দেওয়ার দরকার ছিল, তবে আমরা উপপাদ্য করছি তাই এটাকে আমরা রেগুলার লাইন দিয়ে কাজ করে দিচ্ছি। তাহলে এটা এই প্রধান অক্ষকে এফ বিন্দুতে সেট করলো, আর এটাই কিন্তু প্রধান ফোকাস। তাহলে এই চিত্রটার বর্ণনাটা আবার তোমাদের বলছি, একটু ভালো করে শুনো। যে মনে করি L1 এবং L2 একটু, মনে করি L1 L2 একটি কি দর্পণ? একটি উত্তল দর্পণ, যার সামনে এম আলোক রশ্মি আপতিত হলো এবং সেটি প্রতিফলিত হয়ে এম আর পথে চলে গেল। এখন এম আর রেখাকে পিছনের দিকে বর্ধিত করলে তা প্রধান অক্ষকে এফ বিন্দুতে ছেদ করে, সুতরাং এফ বিন্দুই হচ্ছে প্রধান ফোকাস। এখন আমরা তাহলে পাচ্ছি সিপি সমান, এটা যদি ফোকাস হয় সিপি সমান আর, এই এফপি সমান এফ। এখন তুমি বলো প্রতিফলনের সূত্র অনুসারে কি জানো? যে আপতন কোণ সমান এই প্রতিফলন কোণ, কোণ আই সমান সমান কোণ আর। কিন্তু আই কোণের মান কি? এ এম এন। তাহলে এ এম এন, দেখো এ এম এন সমান সমান কোণ কি? এন এম আর, এন এম আর। তাহলে এটার নাম হচ্ছে এন এম আর। তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এই হিসাবে আমরা এটা পেয়েছি। এটা যখন পেয়েছো, এবার তুমি আবার চিন্তা করো যে এই দেখো এই রেখাটা মানে এম এ রেখাটা, এ এম রেখাটা আর এই সিপি রেখাটা কি সমান্তরাল? তুমি চিন্তা করো, এখানে দেখো, এই দেখো এম এ রেখা আর এই দেখো সি এফ রেখা সমান্তরাল, আর এটা তাদের ছেদক। কে ছেদক? এই দেখো এটা তাদের ছেদক, এটা তাদের ছেদক, মানে সিএন রেখাটা ছেদক। এবং সিএন রেখা ছেদক হওয়ায় এই কোণটা আর এই কোণটা সমান, তাই না? এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে আমরা এখানে বলতে পারি কি এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমরা লিখতে পারছি যেহেতু এ এম সমান্তরাল সিএফ, যেহেতু এ এম সমান্তরাল সিএফ এবং সিএন তাদের ছেদক,
এবং সি এন তাদের ছেদক। অতএব বলা যায় কোণ এ এম এন, কোণ এ এম এন সমান সমান কোণ কি বলবা, সমান সমান কোণ এই যে এম সি এফ সমান এম সি এফ। ঠিক আছে, তাহলে 1 আর 2 যদি তুলনা করি তাহলে আমরা কি পাবো, 1 আর 2 তুলনা করে পাই যে এম এম সমান, তাহলে পাই কি পাই, কে কে সমান হবে, যে কোণ এম সি এফ সমান সমান কোণ এন এন এম আর, এন এম এন এম আর, এটা সমান। ক্লিয়ার তো না সবাই? আমরা এখন যদি এটা সমান হয়ে যায় তারপরে আসছে, এখন আমাদের কাজ শেষ হয়নি, আমাদের এই ত্রিভুজের মধ্যে প্রবেশ করতে হবে। কোন ত্রিভুজ, এই দেখো একটা ত্রিভুজ এখানে আছে। তাহলে আমরা আবার একটা জিনিস বলতে পারি এখানে, সেটা কি, দেখো এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপরীত কোণ। তাহলে আবার লেখা যায় যে আবার কোণ কে বলতো, কোণ এন এম, আচ্ছা কোণ এন এম আর সমান সমান কোণ এর নাম কি, সি সি এম এফ, পরস্পর বিপরীত কোণ, বিপরীত কোণ। এখন যদি বিপরীত কোণ হয়, এখন এই যে এটার নাম ছিল 3 আর 4 হতে পাই, তাহলে 1 2 3 ও 4 হতে পাই, 3 আর 4 হতে কি পাই, দেখো কোণ এন এম আর সমান, তাহলে কোণ এম সি এফ সমান কোণ সি এম এফ, তাই না, কোণ এম সি এফ এই কোণটা আর সি এম এফ এই কোণটা সমান। অতএব আবার পেয়ে গেলাম যে অতএব ত্রিভুজ এম সি এফ কি, সমদ্বিবাহু। অতএব সমদ্বিবাহু যার কোন কোন বাহু সমান, যার এই সি এফ সমান সমান এই যে এম এফ। এখন এটা আমরা দিব 5 নম্বর। এখন ইজিলি লিখতে পারবো যে এখন কি পাই বলতো, এখন এম বিন্দু পি বিন্দুর নিকটবর্তী হলে সমদ্বিবাহুর পরে যে কাজটা, এই যে সি এফ সমান এফ লেখা যেত, এটা হতো 6 নম্বর। এখন 6 আর 5 তুলনা করে পাই কি পাবো বলতো, এম এফ সমান, তাই সি এফ সমান পি এফ, সি এফ সমান পি এফ, বাকিগুলো ঠিক আছে। তাহলে আমরা এভাবে প্রমাণ করতে পারলাম উত্তল দর্পণে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, আর অবতল দর্পণে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এক কথায় গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে আমরা প্রমাণ করেছি। দেখা হবে পরের কোনো ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো।